হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের গতকাল হয়ে যাওয়া মিসলেনিয়াস পরীক্ষার যে 25টা অঙ্ক ছিল সেই 25টা অঙ্ক সম্বন্ধিত একটি ভিডিও। তো আশা করছি সবাই পরীক্ষা ভালো দিয়েছো। যারা পরীক্ষা ভালো দিয়েছো তারা মেনের জন্য প্রিপেয়ার হও। আর যাদের কিছু সামান্যর জন্য হয়তো পরীক্ষাটা ভালো হতে পারেনি, তারা নেক্সট পরীক্ষার জন্য নিজেকে আবার ভালো করে তৈরি করো, যাতে নেক্সট পরীক্ষায় এই আফসোসটা না থাকে যে আমি আরেকটু ভালো করতে পারতাম বাট আমি পারলাম না। ঠিক আছে, তো আরেকটু ভালো করে পড়াশোনা করো। তো চলো দেখা যাক আমাদের আজকের অঙ্ক যেগুলো ছিল সেই কালকের পরীক্ষায়, সেই অঙ্কগুলোতে কীরকম সলভ হওয়া উচিত পরীক্ষার হলে। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা রয়েছে, যে প্রথম অঙ্ক এটা ছিল 4 নম্বরের, যে 2024 সালে 12ই জানুয়ারি। এটা একটা ক্যালেন্ডার সম্বন্ধিত অঙ্ক, আর ক্যালেন্ডারটা রিজনিং চ্যাপ্টারের মধ্যেও পড়ে, আবার তোমাদের ম্যাথের চ্যাপ্টারের মধ্যেও ধরা হয়, ওই জন্য এটা দিয়েছে। তো 12ই জানুয়ারি কার জন্মদিন আমরা জানি, তো 12ই জানুয়ারি 2024 সাল কি বার, মানে এবছরের কথা বলেছি, সেটা শুক্রবার। এটা প্রশ্নেতে বলেছে, তাহলে জিজ্ঞেস করেছে যে 7ই জুন 2025 সাল কি বার হবে। এটা প্রশ্নতে দিয়েছে, হ্যাঁ, এটা অঙ্ক নয়, এটা জাস্ট দিয়েছে, আমি সেটা লিখলাম। ঠিক আছে, তাহলে 2024 সালে কতগুলো অড দিন আছে আমরা জানতে গেলে 31টা দিন থাকে জানুয়ারি মাসে, তার মধ্যে 12টা দিনের কথা হয়ে গেছে, তাহলে কতগুলো দিন পড়ে থাকছে? 19টা। 19টা দিনে আমার অড দিন কত থাকবে? 7 দিয়ে ভাগ করব, 7 দুগুণে 14, মানে 5টা থাকবে। তাহলে 5টা জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে একটা, কারণ এটা একটা লিপ ইয়ার, না হলে 0 ধরতাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, তাই না? এবার 7 যেগুলো পাবো যোগ করে সেগুলোকে আমরা কেটে দেবো। 5 আর 2 7, 3 আর 3 6, আর এই 1 7 কেটে গেল। আচ্ছা, 3 আর 3 6, এখান থেকে 1 নিয়ে নাও, তাহলে 7 হয়ে যাচ্ছে, আর 1 পড়ে থাকছে। এই 3 6 আর ওই 1টা কেটে দাও, 7। তাহলে কে পড়ে থাকলো? টোটাল 4টে অড দিন। কত সালে? 2024 সালে। 25 সালে কতগুলো অড দিন? 31-এ, এটাও তো জানুয়ারি মাসে, মানে 3টে। ফেব্রুয়ারি মাসটা 0 ধরবো, কারণ এটা লিপ ইয়ার নয়। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুন মাসে বলে দিয়েছে 7ই জুন পর্যন্ত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। 7ই জুন মানে হচ্ছে জুন মাসে 0টা অড দিন। তাহলে এখানেও সেই 7গুলো যেগুলো পাবো কেটে দেবো। 3 আর 3 6, এখান থেকে 1 নাও, তাহলে 7 হয়ে গেল, আর 1 পড়ে থাকলো। তাহলে 3 আর 1, এই 1 4। তাহলে টোটাল আমি আবার অড দিন কত পেয়ে গেলাম? 8, যাকে 7 দিয়ে যদি ভাগ করি, 7 একে 7, মানে একটা অড দিন লাস্টে পড়ে থাকছে এই পুরো ক্যালকুলেশন করে। তাহলে একটা অড দিন মানে শুক্র প্লাস 1, মানে শনিবার হয়ে যাবে আমাদের উত্তর। শনিবার হয়ে যাবে আমাদের উত্তর, অর্থাৎ অপশন সি হয়ে গেল সেই অনুযায়ী কারেক্ট। এটুকু কিন্তু অঙ্কের পার্ট নয়, হ্যাঁ, এটা জাস্ট ওই যেটা দিয়েছে সেটাকে বোঝানোর জন্য আমি লিখলাম। অঙ্ক এইটুকু, বাকি অংশটুকু। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা কি আছে দেখি। পরবর্তী অঙ্কতে যেটা দিয়েছে, যে 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল বা ন্যাচারাল নাম্বার যেটা আমরা বলি, 1, 2, 3, 4, এরকম করতে করতে কত দূর পর্যন্ত যাবে? 100 পর্যন্ত। তো আমরা এটা জানি যে স্বাভাবিক সংখ্যার একটা ফর্মুলা হয়, সেই ফর্মুলাটা কি? n ইন্টু n+1/2। তাহলে n কাকে ধরবো? এই 100টাকে n ধরবো। তাহলে 100 ইন্টু 100 প্লাস 1, মানে হচ্ছে 101 ভাজিত 2, 2 দিয়ে এটা কেটে দাও, তাহলে 50। আর 50কে 101 দিয়ে গুণ করলে 5050 হয়ে যাচ্ছে। 5050 মানে কোনটা আমাদের সেই অনুযায়ী অপশন হয়ে যাবে? অপশন বি। ঠিক আছে, 5000 মানে অপশন বি। ঠিক আছে, 5050 মানে অপশন বি। চলো পরবর্তীটা দেখা যাক কি আছে। এটা একটা ভালো অঙ্ক দিয়েছে। দেখো, অনেকে মনে হবে কনফিউজ মনে হবে, কিন্তু আমাদেরকে কনফিউজ করেছে কিছুটা, কিন্তু তবু ভালো অঙ্ক বলা যাবে। 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করে রাখার কথা বলেছে। দেখো, প্রথমে ঝুড়ির কথা বলেছে, আমি একটু লিখি বোঝানোর জন্য, ঝুড়ি, আর পরে কমলা লেবু লিখি, লেবু বা কমলা লেবু। ঠিক আছে, 2টি ঝুড়িতে 3টি করে কমলা লেবু। তাহলে টোটাল প্রথম আমি একে যদি নিই, অপশন এ কে, তাহলে কতগুলো থাকছে? 6টি লেবু। আর পরের ঝুড়িতে 3টি ঝুড়িতে 2টি করে কমলা লেবু, তাহলে 3 দুগুণে 6টি।
টোটাল কতগুলি 12টি, আর টোটাল ঝুড়ির সংখ্যা 5টি, যেটা আমাদের বলে দিয়েছে অপশন এ ম্যাচ করছে। আবার দেখো অপশন সি কে যদি আমরা নিই, যে 4টি ঝুড়িতে 2টি করে রেখেছে, মানে 4 দুয়ে 6টি কমলা লেবু, আর একটি ঝুড়িতে কটি কমলা লেবু রেখেছে? 4টি, তাহলে 4 একে 4, একটি ঝুড়িতে 4টি, এই 4 দুগুণে 8, এটা 4 দুগুণে 8, আর 4 আর 12টি কমলা লেবু হয়ে যাচ্ছে, আর 4 আর 1 5টি ঝুড়ি হয়ে যাচ্ছে। তাহলে এখানেও 5টি ঝুড়ি 12টি কমলা লেবু, এখানেও 5টি ঝুড়ি 12টি কমলা লেবু হচ্ছে। তাহলে এ আর সি দুটোই আমার কিন্তু ঠিক হচ্ছে এদের অনুযায়ী। তাহলে কোনটাকে নেবো, এ না বি? অবশ্যই প্রথমটাকে নেবো, প্রথমটাকে নেবো। যদি আমি প্রথমে পেয়ে যাই, আমি আর পরে কেন তাকাবো, তাই না? এই প্রথমটা। চলো পরবর্তী অঙ্কটা কি রয়েছে দেখি। কি অঙ্ক দেখো, এত সহজ অঙ্ক, যে ঘড়ি সকাল 9টা 15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটার দুটি ডিগ্রি কোণ কত হবে? কত ডিগ্রি হবে? যখন সেই সকাল সন্ধে বলুক বা রাত্রি সন্ধে বলুক, যে ঘন্টার কাঁটাটা 9টার দিকে থাকবে আর মিনিটের কাঁটাটা 15টার দিকে থাকবে, তাহলে যে কোণটা তৈরি হয় সেটা কি কোণ হবে? সরল কোণ বা 180 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে, তাই না? একবার ডাইরেক্ট এরকম থাকবে, মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একে অপরের একদম বিপরীতে থাকবে, অপোজিটে থাকবে, তো 180 ডিগ্রি, মানে সেই অনুযায়ী অপশন ডি হয়ে গেল অঙ্ক, চোখের দেখাতে অঙ্ক। ঠিক আছে, এটা কি আছে? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে ইংরেজিতে কি বলা হয়? রেশনাল নাম্বার। ঠিক আছে, বলেছে যে মূলদ সংখ্যার মান কোনটা হবে? আবৃত্ত দশমিকে প্রকাশ করা যোগ্য? আবৃত্ত দশমিকে 100% ইয়েস, আবৃত্ত দশমিকে নয়, না, এটা ভুল আছে। আর সর্বদা আবৃত, না, এটাও নয়, সর্বদা আবৃত নয়। সর্বদা বলে আমি একটাও একটা মূলদ সংখ্যা, তাই না? তা সর্বদা যে দশমিকে প্রকাশ করতে হবে, আবৃত্ত দশমিকে প্রকাশ করতে হবে, সেটা কোনো মানে নেই। তো সেই অনুযায়ী আমাদের অপশন এ কে নিয়ে নেবো। ঠিক আছে, আর এটা ভুল হবে, এটা ঠিক নয়, এটা ভুল। হ্যাঁ, তো সর্বদা নয়, আমাদের অপশন এ ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখা যাক। এটা একটা নাম্বার সিরিজের মতন অঙ্ক দিয়েছে। দিয়েছে কি দেখি একটুখানি। 5, 7, 8, 6, 8, 12, 7, 9 পরবর্তী। আচ্ছা দেখো, 5 থেকে 6 এক ঘর বেড়েছে, 6 থেকে 7 এক ঘর বেড়েছে, 7 থেকে 8 এক ঘর বেড়েছে, 8 থেকে 9 এক ঘর বেড়েছে। তাহলে সেই লজিক অনুযায়ী যদি 8 থেকে 12 যাই, তাহলে 4 ঘর বাড়ছে। তাহলে 12 থেকে যদি আমি 4 বাড়াতে চাই, পরবর্তী সংখ্যাটা এই এর তৃতীয় সংখ্যাটা কে হয়ে যাবে? 16 হয়ে যাবে, মানে অপশন বি কে আমরা বলতে পারি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা, দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা হয়। অমূলদ মানে হচ্ছে, ধরো কোনো একটা সংখ্যাকে করলে, ভাঙলে, দশমিক দিয়ে 1, 2, 4, 6, 5 চলেই যাচ্ছে, সেটাকে অমূলদ বলা হবে। তো এটা ঠিক লাগছে না। দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এটাও ঠিক নয়। দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়। হ্যাঁ, এটাকে ঠিক নেওয়া যাবে। দুটি অমূলদ সংখ্যার যোগফল যে সর্বদা অমূলদ হবে এমন কোনো মানে নেই। তো এটাকেই আমাদের অপশন হিসাবে নিতে হবে, অপশন সি কে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। অমূলদ সংখ্যা দিয়ে দেখছি অনেক কয়টা দিয়েছে। রবি কি বলেছে, অঙ্কটা দেখবো। যে রবি ও মধু সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত, রবিকে বোঝানোর জন্য আর লিখলাম, মধুকে বোঝানোর জন্য এম লিখলাম। যে 2:3। গত বছর বই মেলায়, এটা গত বছরের আগের কথা বলছি, গত বছর বই মেলায় 6টি বই মধু নতুন কিনেছে, তাহলে মধু আরও 6টি কিনেছে। করার ফলে তাদের গল্পের বইয়ের এখন বর্তমানে অনুপাত কত এসে দাঁড়িয়েছে? 1:3। রবি ও মধুর কয়টি করে বই আছে, তাই না? রবি ও মধুর কয়টি করে বই আছে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা আমি জাস্ট এটা বোঝানোর জন্য অঙ্কটাকে লিখলাম। এই অঙ্কটা কি সলভের কোনো প্রয়োজন পড়ে? বলো, সলভের কোনো প্রয়োজন পড়ে কিনা? কোনো সলভের প্রয়োজন পড়ে না। তাহলে জিজ্ঞেস করছে রবি ও মধুর কয়টি, মানে যেটা হবে সেটা, রবির যে বই সেটা 2 দিয়ে ভাগ যাবে, আর মধুর যে বই সেটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে সেটা এখানে কোন অপশনের মধ্যে হচ্ছে? অপশন বি কে পেয়ে যাচ্ছি না? আর যখন বি কে পেয়ে যাচ্ছি, তাহলে উপরে কোনোটিই নয়, এটাই আমি কেন যাব? আমি তো পেয়ে গেছি আমার এমন নয় যে আমি ওখানে যেতে হবে, তাই না? এবার চাইলে অঙ্কটা আমি বুঝিয়ে দিই যে কি বলতে চাইছে। যে দেখো এখানে যোগ হয়েছে, এটা অপশন বি, কারণ রবির বই 2 দ্বারা বিভাজ্য হতেই হবে,
আর মধুর বই 3 দ্বারা বিভাজ্য হতে হবে। কোনো কিছু টাচ করারই দরকার নাই, উইদাউট টাচিং আওয়ার পেন বলা যায় এটা। তো এবার অঙ্কটা করতে চাইলে এটা বেড়েছে তো এখানে বাড়াবো, আর এটা একই আছে তো এটাকে এক যদি রাখতে চাই, কারণ এখানে তো কিছু অ্যাড হয়নি তাই সমান করব, তাই 2 দিয়ে গুণ করবো, 2 একে 2, 3 দুগুণে 6। দেখো এটা সমান আর এটা বেড়েছে, কত বেড়েছে 3 ইউনিট, আর 3 ইউনিট মানেই বলেছে 6টি বই সে অ্যাড করেছিল। তাহলে এবার 1 সমান সমান কত, 1 সমান সমান 3 দুগুণে 6 দুটি। তাহলে এবার রবির বইয়ের সংখ্যা কত আছে, দুটি, তাহলে 2 সমান সমান কত হয়ে যাবে, 2 সমান সমান 4। আর মধুর বইয়ের সংখ্যা 3 সমান সমান কত হয়ে যাবে, 6টি। এটাই আমাদের অ্যান্সার, মানে অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা আমি আগেই বলেছিলাম, বাট এটা করার কোনো প্রয়োজনই পড়ে না আমাদের এক্ষেত্রে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। পরবর্তী অঙ্কটা কি আছে, যে রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি, এটাও তাই, কোনো টাচই করার দরকার নেই, 115 টাকা দরে ক্রয় করেছে। 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত? 20% মানে কত হয়ে যাবে, একে এর 20% মানে কত, একটার পরে দশমিক দিয়ে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 11 দুগুণে 22 আর 5 দুগুণে 10 মানে 1 23। তাহলে 23 আরও বাড়বে, কারণ লাভ বলেছে, লস বললে মাইনাস করে দিতাম, 5 আর 3 8, 2 এর 1 3, 138 হয়ে যাবে আমাদের উত্তর, মানে অপশন সি। চলো পরবর্তীটা দেখি। কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল, ভেরি গুড, ভালো অঙ্ক, কোনো কিছু টাচ করার দরকার নেই, যোগফল নয়, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্ব ও বর্তমান সংখ্যার অন্তর 9 হয়ে যায়। সংখ্যাটি কত? আশা করছি তোমরা এই অঙ্কটার সঙ্গে খুব পরিচিত, কারণ এই জাতীয় অঙ্ক প্রায় পরীক্ষাতেই দেখা যায়, খুব ভালো অঙ্ক। আর অঙ্ক দুটোর সমষ্টি হচ্ছে যোগফল 9, দেখো সব কোটাতেই যোগফল 9 হচ্ছে, তাই না, 7 2 9, 8 1 9, 5 4 9, 6 3 9 সব। এবং বলে যে স্থান পরিবর্তন করলে, মানে একক আর দশকের স্থান যদি আমরা পরিবর্তন করে দিই তাহলে ডিফারেন্সটা 9। দেখো প্রথমটা একবারে চোখ বন্ধ করে হবে না, কারণ 72 দিয়েছে, স্থান পরিবর্তন করলে 27 হয়ে যাবে, আর তার ডিফারেন্স কোনোদিনও 9 হতে পারে না। 18টাও তাই, 18 আর 81 হয়ে যাবে স্থান পরিবর্তন করে, কোনোদিনও হতে পারে না। সি হয়ে যাবে, কারণ 54 আর স্থান পরিবর্তন করলে কি হয়ে যাবে, 45 হয়ে যাবে, আর ডিফারেন্স 9। আর দুটো যোগফল তো অলরেডি 9। আর 63টাও এবার চেক করে নিই, 63টা 6 মানে 63 আছে, আর স্থান পরিবর্তন করলে হয়ে যাবে 36, মানে কোনোদিনও 9 আসছে না, তো সেই অনুযায়ী আমাদের অপশন সি হয়ে গেল কারেক্ট। দেখো কত সহজ অঙ্ক, কোনো কিছু করতে হবে, এটা জাস্ট আমাকে এক্সপ্লেন করার জন্য এগুলো লিখতে হলে, এগুলো কিচ্ছু লিখতে হবে না। চলো পরবর্তীটা দেখি। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে এইটা, হ্যাঁ দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 5:13, যদি তাদের গসাগু 11 হয় তবে সংখ্যা দুটি কত? আচ্ছা, এটার ক্ষেত্রেও আমি যদি বলি কোনো কিছু করতে হবে না, সংখ্যা দুটি কত মানে 5 আর 13র মান জিজ্ঞেস করেছে। দেখো মানে কতটা সহজ অঙ্ক এসছে, বাট এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, পিএসসি মিসলেনিয়াস আমাদের প্রিলিতে সহজ কোশ্চেন দিয়েছে, মানে কিন্তু পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাটা সহজ নয়, কারণ এটা হচ্ছে প্রিলি পরীক্ষাটা মিসলেনিয়াসের জন্য একটা গেট পাস বলা যায়, অ্যাকচুয়াল পরীক্ষা মেন, আসল পরীক্ষা কিন্তু মেন। আর ওখানে তোমার যারা খুব ভালো করে প্রিপেয়ার হবে তারাই কিন্তু এগোবে, মানে ধরতে পারো যে ওখানে কিন্তু অনেক ছাত্র কেটে যাবে, কারণ মেনটা কিন্তু ডেসক্রিপটিভ, সেখানে ভালো রকম মানে লেখার ক্ষমতা না থাকলে, মানে ইংলিশ বা বেঙ্গলিতে ভালো রকম লেখার ক্ষমতা না থাকলে কিন্তু মেন ক্র্যাক করা যাবে না, প্রিলি তো তুমি করে নেবে কিন্তু মেন আসল। তাই এই সমস্ত পরীক্ষাগুলো, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, এই জাতীয় পরীক্ষাগুলো যারা প্রিপেয়ার হয় তারা কিন্তু প্রিলিকে দেখে প্রিপেয়ার হয় না, তারা মেনকে দেখে প্রিপেয়ার হয়, কারণ তারা জানে প্রিলি আমি হয়ে যাব, আসল চ্যালেঞ্জটা কিন্তু মেনে গিয়ে হবে, তাই না? তো এটা যারা দাও তারা জানো, তো এই জন্য এই অঙ্কগুলো দেখে এটা তোমরা করে নেবে না, কনক্লুশন টেনে নেবে না যে তার মানে পরীক্ষার প্রশ্ন খুব সহজ হচ্ছে না, আসল পরীক্ষা কিন্তু মেন, যদি মেন না থাকতো তাহলে এর পরীক্ষার প্রশ্ন একদম সেই লেভেলে থাকতো। ঠিক আছে, তবে এই পরীক্ষার প্রশ্ন কিন্তু ভালো, এমন নয় যে খারাপ, সমস্ত ধরনের প্রশ্ন এসেছে, তাই সেই হিসাবে বলতে গেলে এটা ইজি বলবো না, ইজি টু মডারেট বলা যায়। ঠিক আছে, চলো এবার দেখা যাক এই প্রশ্নটা কি। এবং এই প্রশ্নটার কোনো কিছু করারই দরকার নাই, কেন? কারণ 5 আর 13র মান জিজ্ঞেস করেছে, একমাত্র অপশন বিতে যেটা আছে 55 আর 143, এটা 5 দিয়ে ভাগ যাবে আর এটা 13 দিয়ে ভাগ যাবে, আর বাকি কোনোটা আছে যে 5 দিয়ে প্রথমে এটা 5 দিয়ে
5 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ প্রথমটা ভাগ দিয়ে যাবে, কিন্তু পরেরটা দেখো দ্বিতীয়টা কোনোটাতেই তোমার 13 দিয়ে ভাগ যাবে না। 286 13 দিয়ে ভাগ যায় না। 65, 5 13 65, হ্যাঁ এটা একটু যেতে পারে। 5 13 65, হ্যাঁ না না, তাহলে এটা তো হয়ে যাবে না। তাহলে দুটো অপশন পাচ্ছি, অপশন বি আর অপশন সি, 52টা। অপশন বি আর 105 5 5 5 না, তাহলে তো মানে এটাকে করতে হবে। আচ্ছা করা যাক, করাটাও এমন কোনো ব্যাপার না, খুব সহজেই হয়ে যাবে। দেখা যাক কি আছে। সংখ্যা দুটো দিয়েছে 5 আর 13, এদের সংখ্যা দুটোকে তাহলে আমি ধরে নিই, একটা হচ্ছে 5x আর একটা 13x, তাহলে গসাগু মানে এক্স, এক্স সমান সমান 11, তাহলে 5x সমান 5, 5 11 55, আর 13 দিয়ে যদি করি 13x 3 4 1, এটাই হয়ে যাবে উত্তর 55 আর 143, মানে অপশন বি। এটা অপশন টেস্ট হবে না, কারণ সিটাও 5 দিয়ে ভাগ যাচ্ছে, 5 5 25 আর 5 13 65 হয়ে যাচ্ছে, তাই না? যদি এটা না থাকতো তাহলে অপশন টেস্ট হয়ে যেত। ঠিক আছে, তো এটা বি, এটাও এক এক দুই ঘরের সংখ্যা, মানে অঙ্ক সমাধান খুব সহজই আছে। বেশ, চলো পরবর্তীটা দেখি। কোনো মূলধনের বার্ষিক বার্ষিক 6.1/4% বলেছে, ঠিক আছে? তাহলে এটা পার্সেন্টেজ মানে 4 26 আর 25% হলে দ্বিগুণ হয়। দ্বিগুণ মানে সুদ আসলে দ্বিগুণ, তাহলে আসল যদি 1 হয়, সুদ আসল মিলে যদি 2 হয়, তাহলে সুদ কত হয়ে যাবে? 1। আর আমরা সরল সুদের ফর্মুলা কি জানি? আসল গুণিত সুদ ইন্টু সময় ভাজিত 100, তাই জানি না সরল সুদে সুদ বের করবার নিয়ম। তাহলে এবার কেটে দাও, 4 25 মানে সময় সমান 4 4 16, 16 বছর। 16 বছর মানে হচ্ছে আমাদের অপশন সি হয়ে যাবে উত্তর। এই তো হচ্ছে অঙ্ক সরল সুদের। অমল ও বিমল যথাক্রমে, এই অঙ্কটা আমরা একটু দেখব, ঠিক আছে না? এই অঙ্কটা একটু দেখব কি আছে, যে অমল ও বিমল যথাক্রমে 500, অমলের কথা বলা আছে আর বিমলের কথা বলা আছে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য কোনো একটি ব্যবসাতে বিনিয়োগ করেছে, মোট লাভ 69। তার মধ্যে বিমল বিমল কত পেয়েছে? 46, তাহলে অমল কত পাবে? এটা থেকে এটা মাইনাস করে দাও, 23 পাবে, তাই না? বেশ, এবার তাহলে জিজ্ঞেস করেছে তাহলে বিমল মানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? এখানে কাটো, 23 দুগুণে 46, আর এখানে যদি আমি কাটি 2 একে 2, 2 3 6, 3 তিরিকে 9, মানে 5 3 1500। বিমল কত পাবে? বিমলের টাকা বলতে গেলে 1500 টাকা। অপশন বি হয়ে গেল উত্তর। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। যে নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেন 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার এবং গতি বলে দিয়েছে 72 কিলোমিটার প্রতি আওয়ার? কত সময় লাগবে, টাইম জানতে চাইছে। আর টাইমের ফর্মুলা কি জানি আমরা? ডিস্টেন্স বাই স্পিড। আর ডিস্টেন্স কি হয়ে যাবে? 120 প্লাস 80 মানে 200 মিটার। আচ্ছা, আর স্পিড বলে দিয়েছে 72তে, এটা কিসে জানতে চেয়েছে? টাইমটাকে আমাদের সেকেন্ডে, তাহলে এটাকে আমরা মিটার প্রতি সেকেন্ড করে নেবো, মানে 5/18 দিয়ে গুণ করে নেবো। তাহলে এবার করো, 4 18 72, আর 5 4 20, 20-র সঙ্গে 200 এ করলে 10, তাহলে 10 সেকেন্ড হয়ে যাবে আমাদের উত্তর, অর্থাৎ ডি হয়ে গেল উত্তর। ঠিক আছে, চলো পরবর্তীটা কি আছে দেখি। 63টা, একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানো। সেই সারি যত যেরকমভাবেই থাকুক না কেন, যতগুলি সারি আছে, ধরলাম এখানে যতগুলি এক্সটি যদি সারি থাকে, প্রত্যেকটিতে এক্সটি করে চারা গাছ লাগাচ্ছে, এটাই বলেছে। পর 6টি চারা তবু অতিরিক্ত থেকে গেল, বাগানটিতে কতগুলি সারি আছে? যতগুলি সারি আছে ততগুলিতে ততগুলি করে চারা গাছ লাগিয়েছে, তবু 6টি এক্সট্রা থেকে গেল। তাহলে কি করব? এটি থেকে 6 বিয়োগ করব, এটা পাবো। আর এটা কার বর্গমূল কার বর্গ? 121টা কার বর্গ? 11, তাই না? বা 121 কার স্কোয়ার রুট যদি বলতে চাই, 11 স্কোয়ার রুট। তো প্রত্যেকটি সারি মানে যদি বলতো যে সারি কতগুলো আছে? 11টি, এবং প্রত্যেকটি সারিতে 11টি 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 করে গাছ লাগিয়েছে। তো এখানে কি যে জানতে চাইছে? বাগানটিতে কতগুলি সারি আছে? 11টি। আর যদি জিজ্ঞেস করতো যে বাগানটির প্রতিটি সারিতে কতগুলি করে গাছ লাগানো হয়েছে, তবুও সেই 11টিই হতো। তো অপশন সি পারফেক্ট আমাদের অ্যান্সার।
সঠিক উত্তরটি নির্বাচন করুন। সঠিক উত্তরটি নির্বাচন করুন। ঠিক আছে, 24কে ভেঙে কোনটি হবে এর মধ্যে সেটা জিজ্ঞেস করেছে। এটা একটা দারুণ অঙ্ক, দেখতে সহজ কিন্তু না পারলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু সমস্যা হয়ে যাবে, যদি একটু বুঝতে সমস্যা হয়ে যায়। দেখো যদি আমরা 24কে অপশন সিটা ধরে যাই, যে 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 12 24 হয়, নিচে 0। তার মানে এই 24টা আমরা কী করে পেলাম বলতে পারি, এই 2 গুণিত 12 প্লাস 0, তাই না? আর আমরা তাই নিয়ম জানি, এটা কি বলে ভাজ্য। ভাজ্যকে আমরা কি করে পেতে পারি, ভাজক গুণিত ভাগফল প্লাস ভাগশেষ, তাই না? এবার তোমাদের মনে হবে এটা দশমিক তো নয়, না দশমিক নয়, দশমিক হলে সেটা মিডিলে থাকতো, এরকমভাবে থাকে। আর নিচে আছে মানে এটা গুণিত, আমরা যেরকম সেই ফর্মুলার ক্ষেত্রে ইউজ করি না, যে a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab এরকম করে লিখি, সেটাই এখানে গুণিত আকারে আছে। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমাদের অপশন সি হয়ে গেল কারেক্ট এখানে। চলো পরবর্তীটা কি আছে দেখি। 3টে ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক বা পজিটিভ সংখ্যা গুণফল হচ্ছে 3টি সংখ্যা ক্রমিক মানে পরপর 1 2 3 4 5 এরকম টাইপের 3টি সংখ্যার গুণফল 343। এই তিনটেরই গুণফল হচ্ছে কত বলে দিয়েছে, 343। তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্য সমানুপাতি মানে এই সংখ্যাটা কত সেটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দেখো 3টে সংখ্যার গুণফল 43 যদি হয়, তাহলে যে অপশনগুলো দিয়েছে মধ্য সমানুপাতি বলি বা প্রথম বা সেটা দিয়ে ভাগ যেতেই হবে, কারণ তিনটেরই তো গুণফল এটা, তাই না? তো এটা 13 দিয়ে ভাগ করা যাবে, 13 দিয়ে 69কে 13 দিয়ে দেখো 13 দিয়ে ভাগ করা যাবে না, 13 দুগুণে 26, না 13 দিয়ে ভাগ করা যাবে না। 11 3 3 6 না, 9 4 3 7 8 4 3 7 10 না, তাহলে ডি দিয়েও ভাগ করা যাবে না, 11 দিয়েও ভাগ করা যাবে না, 13 দিয়েও ভাগ করা যাবে না। কেবল ভাগ করা কাকে দিয়ে যাবে, 7কে দিয়ে এটাকে ভাগ করা যাবে। তাই আমাদের এটা হয়ে গেল উত্তর। এবার তোমরা যদি অঙ্কটা সলভ করতে চাও, এটাকে এক্স নাও, এটাকে ওয়াই নাও, আর এটাকে আমাদের অপশানের জায়গায় অপশান পুট করো, তাহলে এ বাই বি সমান সমান বি বাই সি। এক্স ওয়াই গুণ করলে 7 7 49, তাহলে এক্স ওয়াই পেয়ে গেছি। আর 49-এর সঙ্গে যদি আমরা 7-এর গুণ দিই, যেটা মিডিল ধরে নিয়েছি, সেটা সমান কত পেয়ে যাব, তাহলে এক্স ওয়াই জেড মানে 343 পেয়ে যাব যদি অঙ্কটা করতে চাও। কিন্তু এসব অঙ্ক করার দরকার নেই, আমি শুধু ভাগটা দেখলাম যে কেবল 7 দিয়ে 343কে ভাগ করা যাবে, আর অন্য কেউ ভাগ করা যাচ্ছে না, তো আমাদের অপশন এই হয়ে যাবে কারেক্ট। একটি পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পর 15% লাভ পেল। ওষুধের সর্বাধিক বিক্রয় মূল্য বা মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সর্বাধিক বিক্রয় মূল্য মানে হচ্ছে আমরা যেটা বলি এম আর পি বা এমআর, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সর্বাধিক মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য বা কস্ট প্রাইস কত, প্রকৃত মূল্য বা কস্ট প্রাইস কত, এর ইংলিশ ভার্সনটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো একজন পাইকারি ওষুধ বিক্রেতা 20%-এ, তাহলে একটা জিনিসের সিপি হয়, এমআরপি বা এমআর হয়, এমপি হয়, আর একটা হয় এসপি, তাই তো? এবার বলছে 20% ছাড় দিয়েছে। 20% ছাড় মানে আমরা কি জানি, 20%কে আমরা কি বলতে পারি, 1/5 ভগ্নাংশে ছাড় দিয়েছে, মানে 5-এর মধ্যে 1 ইউনিট ছাড় দিয়েছে, তাহলে কত হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, তাই তো? এটা 4 হয়ে যাবে। আচ্ছা, আর তারপর কি হয়েছে, 15% তার লাভ হয়েছে। 15%কে যদি আমি ভগ্নাংশ করি, 20 লাভ হয়েছে, তাই 20 যদি হয় 23 হয়ে যাবে। আচ্ছা দেখো, একটাই তো জিনিস, তার দুটো আলাদা আলাদা বিক্রয় মূল্য হতে পারে না, তো এর জন্য এই দুটোকে সমান করব। কি করব, একে 23 দিয়ে গুণ, একে 4 দিয়ে গুণ। তাই যদি করি, তাহলে এটা এই পুরো রেশিওতে এটা আছে, তাই 4 দিয়ে গুণ, 4 দুগুণে 80, আর এটাও তাই 23, 5 3 15, হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11, আর এখানেও তাই, এখানে এক যা গুণ দেবে একই ব্যাপার, 4 3 12, 4 দুগুণে 8, 4 3 12 2, হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর 9, 92। ঠিক আছে, তো এবার এখানে খুব একটা দরকার নাই এটার, মানে এসপির। এবার কি বলেছে, ওষুধের সর্বাধিক মূল্য বা এমআরপি বা এমপি 550, তাহলে এখানে আমরা করব যে 115 সমান সমান 550 যদি হয়, তাহলে প্রকৃত 80 সমান সমান কত। তো দেখো এটার উত্তর কিন্তু অপশন ডি হবে। কেন, কারণ 550, এটা নিয়ম কি হবে, 550 নিচে 115 গিয়ে
80। এটা যদি কাটাকাটি করো যেটা পাবো সেটা দশমিকে পাবো, কিন্তু এখানে দশমিকে কোনোটাই নাই, তাই আমরা বলতে পারি যে এখানে অপশন ডি হয়ে যাবে উত্তর, তাই না? অপশন ডি হয়ে যাবে উত্তর 78টা। বেশ, কারণ আমরা এখানে কিন্তু ওই মানে ম্যাক্স তোমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিতে পারবো না, যদি এই উপরের কোনোটিই নয় এই অপশনটি না থাকতো তাহলে অ্যাপ্রক্সিমেট উত্তর নিতাম, কিন্তু যেহেতু এটা উত্তর নয় আর দশমিকে আসবে তাই আমাদেরকে ডিটাকে উত্তর হিসাবে নিতে হবে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক। কি বলেছে এখানে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16 ও 28 দ্বারা বিভাজ্য হবে? এই যে ক্ষুদ্রতম সংখ্যাগুলি আছে তাদের সবার সময় যদি 1 বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে? এটা 35, এটা 34, এটা 71, এটা 76। তাহলে সব কটি কী কী দেওয়া বিভাজ্য? 12, 16, 18। তাহলে দেখো প্রথমে এটা নয় কারণ এটা বিজোড় সংখ্যা, এটাও নয়, তাহলে এই দুটোর মধ্যে কেউ একটা হবে। কিন্তু দেখো এটা কি 12 দিয়ে যাবে? না, এটা 12 দিয়ে যাবে না, তাই না? তাই এটা কারণ সব কটা দিয়ে যেতে হবে, 12, 16 এবং 18, এটা 12 দিয়ে যাচ্ছে না। তো আমাদের এইটা হয়ে যাবে উত্তর, অর্থাৎ অপশন ডিতে উত্তরটা হয়ে যাবে 337, কারণ আমরা এটা এক বিয়োগ করছি। এবার তোমরা যদি চাও যে না স্যার আমি অঙ্ক করতে চাই, আমরা শর্ট ট্রিক্স চাই না, তাহলে কি হয়ে যাবে? 12, 16 এবং 18 লসাগু করবে, লসাগু করে যেটাই পাবে XYZ তার সঙ্গে 1 যোগ করে দেবে, সেটাই উত্তর দেবে, এই অপশন ডি পেয়ে যাবে। তো এটা অপশন টেস্টে হয়ে যায়, মানে কিছুই করার দরকার নেই, না মানে দেখে দেখে এগুলো হয়ে যায় এই জন্য। আর না চাইলে তোমরা লসাগু করে নিয়ে 1 যোগ দেবে, দেবে 337 এসে যাবে 85টা। ঠিক আছে, বেশ। তো পরবর্তীটা দেখা যাক। মিতা ও অরুণ প্রথমে যথাক্রমে কি বলেছে, মিতা আর অরুণের কথা বলা আছে। 700 টাকা, তাই 7 লিখলাম, আর এ 900 টাকা ইনভেস্ট করেছে। হ্যাঁ, 4 মাস পর মিতা 4 মাস খেটেছে এই টাকাটা, তারপরে আবার কি করেছে সে, মিতা 500 টাকা যোগ করে, তাহলে 7 আর 5 12 হয়ে গেল। আর অরুণ একই সময় 300 টাকা তুলে নিয়েছে, তাহলে এর 4 মাস খাটার পর কি করেছে, 300 টাকা তুলে নিয়েছে, তাহলে 600 টাকা পড়ে আছে, তাই 6। বেশ, এবার বলেছে বছর শেষে, তাহলে 1 বছরের জন্য খাটছে, 4 মাস অলরেডি খেটে নিয়েছে, তাহলে আর পড়ে থাকলো 8 মাস, এটা খাটছে, এটাও 8 মাস খাটছে, দিয়ে টোটাল লাভ 720 টাকা। তাহলে এখানে করবো 4 সাথে 28, আর 8 12 96, যোগ করলে 8 আর 6 14, 124, আর এখানে 4 9 36, আর 6 8 48, যোগ করলে 8 আর 6 14, 84। 2 দিয়ে যদি 4 দিয়ে যদি কাটাকাটি করি, 4 3 12, 4 1 4, 4 2 8, 4 1 4। টোটাল মিতা আর অরুণের টোটাল লভ্যাংশ কত হয়ে যাবে? 1 আর 1 2, 3 আর 2 5, 52। আর এই 52 সমানই বলে দিয়েছে 1720 টাকা। এবার কি চেয়েছে, তাহলে মিতা আর অরুণের লভ্যাংশ কত, এটাও কি উত্তর হয়ে যাবে? দেখো এটাও কিন্তু উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন ডি, কারণ 1752কে যদি 1720কে যদি আমরা 52 দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা দশমিকে। এবার তাদের সঙ্গে একবার 31-এর গুণ করব, আর একবার 21-এর গুণ করলেই আমরা মিতা এবং অরুণের পেয়ে যাব, কিন্তু যেটাই পাবো সেটা দশমিকে পাবো, কিন্তু এখানে কোনোটাই কিন্তু দশমিকে নেই, তাই না? তাই সেই একই কথা, আমরা অ্যাপ্রক্সিমেট নিতে পারবো না, কারণ উপরে কোনোটিই নয় এটা আছে অপশানে, তো অপশান ডিটা হয়ে যাবে। তোমরা দেখবে ভেঙে যে 1720কে 52 দিয়ে ভাগ করে দেখবে দশমিক আসবে, তো এই জন্য দশমিক আসার জন্য এখান থেকেই আমরা বলে দিতে পারি যে এটার উত্তরটা অপশান ডি হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশনে থেকে একটা স্টেশন আছে যে 120 কিলোমিটার ডিস্টেন্স, যে একজন 60 কিলোমিটার বেগে ছুটছে আর একজন 30 কিলোমিটার বেগে ছুটছে, তাই না? 30 কিলোমিটার বেগে ছুটছে। আচ্ছা, অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করবার পর, তাহলে অধিক মানে 60 কিলোমিটার যেটা ছুটছে সে 40 মিনিটে কতটা পথ অতিক্রম করবে? এটা মিনিটে দিয়েছে, একে ঘন্টায় করে নিই, তাহলে 40 কিলোমিটার পথ অতিক্রম করবে। 40 কিলোমিটার অতিক্রম করার পর এটা দাঁড়িয়ে গেছে, অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে বা ওই যেখানে দাঁড়িয়ে আছে সেখানে মিলিত হবে। আচ্ছা, 120-র মধ্যে যদি 40 প্রথমটি অলরেডি যায় তাহলে পরে কতটা থাকছে? 80 কিলোমিটার। এই 80 কিলোমিটার সে 30 কিলোমিটার প্রতি আওয়ার গতিবেগে
কখন গিয়ে মিট করবে? মিনিটে আছে তাই 60 দিয়ে ভাগ করে দেবো। 30 দুগুণে 60 মানে হচ্ছে 8 দুগুণে 16, 160 মিনিটে গিয়ে তার সঙ্গে মিট করবে, মানে অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট। ঠিক আছে, এখানে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ নেওয়ার প্রয়োজন নেই। 93টা কি আছে? 100 টাকা এ বি এর মধ্যে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত এ আর বি এর মধ্যে 100 টাকাকে ভাগ করেছে কি অনুপাতে? এই অনুপাতে 100 টাকাকে ভাগ করে দিয়েছে। তাহলে এ আর বি এর টাকার প্রাপ্ত অনুপাত কত, তাই না? তো দেখো এখানেও তাই, অপশন বি হয়ে যাবে উত্তর, কিছু করার দরকার নেই, কারণ 45কে 9 দিয়ে ভাগ করা যায় আর 55কে 11 দিয়ে ভাগ করা যায়। আর এমন কোনো সংখ্যা আছে এখানে দ্বিতীয় যাকে 11 দিয়ে ভাগ করা যায় না। তো এটাই আমাদের উত্তর, কিছু করারই দরকার পড়লো না। চাইলে তোমরা করে নাও যে এই দুটোকে ভাগ করেছে, তাহলে 10 সমান সমান 100, কাটাকাটি করো, ভাগ করলে অনুপাত হয় এত। 1 সমান সমান আচ্ছা একটু দেখে নিই, 10 না, এটা ভুল করলাম, এটা 20। 20 সমান সমান 100, যোগ দিলে 11 থেকে 9 যোগ দিলে তাহলে 5 20 100, তাহলে 5-এর সঙ্গে গুণ করলে 5 9 45, 5 11 55। হ্যাঁ ওটা 10 না 20, একটু ভুল করছিলাম ওই জন্য। তো এটা এই অঙ্কটা করারই দরকার নেই, দেখে দেখে উত্তর হয়ে যাবে, তাই না? কারণ একমাত্র অপশন সিতে প্রথমটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, দ্বিতীয়টা 11 দিয়ে ভাগ যাচ্ছে। একটু এক্সপ্লেন করতে গিয়ে সময়টা একটু বেশি লাগছে, বুঝতে পারছি। তো এ একটি কাজ 9 দিনে করে, বি একটি কাজ, এ একটি কাজ করছে 9 দিনে, বি একটি কাজ করছে 6 দিনে, আর সি এসে যোগ দেওয়ায় তারা একসাথে 3 দিনে করছে, এ বি সি মিলে। তাহলে এবার সি একা কাজটি কত? লসাগু নাও। এর এফিসিয়েন্সি 9 দুগুণ 18, বি এর এফিসিয়েন্সি 318, আর এ বি সি মিলে এফিসিয়েন্সি 318 6। এ বি মিলে এফিসিয়েন্সি কত টোটাল? 5, আর এ বি সি মানে হচ্ছে 6। এখান থেকে এটা যদি বি দিয়ে ভাগ দিয়ে বিয়োগ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাবো? সি এর এফিসিয়েন্সি সেটা কত? 1। তাহলে 18কে 1 দিয়ে ভাগ করলে 18 দিনে। তাহলে সি কাজটি কত দিনে করবে? 18 দিনে করবে, অর্থাৎ অপশন আমাদের ডি হয়ে গেল কারেক্ট। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। 171 কি সংখ্যা? দেখো 171কে আমরা 3 দিয়েও ভাগ করতে পারি, 9 দিয়েও ভাগ করতে পারি, তাই মৌলিকের কোনো প্রশ্নই ওঠে না। জোড় সংখ্যা তো এটা নয়, যৌগিক সংখ্যা হয়ে যাবে আমাদের এটা অমূলদ নয়, এটা অমূলদ নয়, যৌগিক সংখ্যা। অমূলদ হলে ওইরকমভাবে চলতেই থাকতো, এত নয় 171, তো যৌগিক সংখ্যা হয়ে যাবে। কারণ যৌগিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি তাকেই যৌগিক সংখ্যা বলা হয়। তো এটাই হয়ে যাবে আমাদের উত্তর। চলো পরবর্তীটা কি আছে দেখি। ভালো অঙ্ক, ভেরি গুড, এটাই হচ্ছে অঙ্ক। দেখো সব অঙ্ক কিন্তু সহজ দেয়নি আমাদের, কিন্তু সমস্ত টাইপের অঙ্ক এখানে আমাদের করতে দিয়েছে। তো ওই জন্য সব মানে সমস্ত অঙ্ককে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বলতে পারি না ভেরি ইজি কোশ্চেন, নো, ভেরি ইজি কোশ্চেন নয়, ইজি টু মডারেট। ঠিক আছে, 1 থেকে 7-এর মধ্যে 7/11 মানে 1 থেকে 7-এর মধ্যে এর মধ্যে কতগুলি 7/11 রয়েছে এটা জিজ্ঞেস করেছে, তাই না? কতগুলি রয়েছে? তো দেখো 7/11 মানে এটা 1-এর থেকে কম, এটা 1-এর থেকে কম, কিন্তু 1 আর 7-এর মধ্যে বলেছে, তাহলে 7/11 যদি ধরি 11টি সংখ্যা হতো, কেন 11 আছে তলায় তাই কেটে নাও, তাহলে কাটাকাটি হয়ে যেত, কাকে পেতাম? 7। কিন্তু 11টি সংখ্যা নয়, কারণ কি 7/11 এটা তো 11 থেকে কম, তাই এটা এইদিকে পড়ে আছে, তাই একটা কমে গেল মানে 10 হয়ে গেল। আর 7কেও আমি নিতে পারছি না, এই যে 7টাকেও নিতে পারছি না, কারণ 7 আর 11-র মাঝখানে বলেছে, তাই আর একটা সংখ্যাকেও কমিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে? দুটো সংখ্যা যদি কমে যায় তাহলে হয়ে যাবে আমাদের 9টি উত্তর, 9টি সংখ্যা। 1 আর 7-এর মধ্যে 7/11 এরকম ভগ্নাংশযুক্ত কতগুলি সংখ্যা রয়েছে? 7টি, এই 7টি বলছি 9টি। তো অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট। ঠিক আছে না? আর কিছু নেই, আজকের একটাই অঙ্ক ছিল মিসলেনিয়াস। তো ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।